প্রিয় দর্শক, এই যে বাংলাদেশে জুলাই আগস্ট মাসের যে আন্দোলন হলো, তারপরে আন্দোলনের পরে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন সরকার আসলো। তা আন্দোলনটা যারা চালিয়েছিল, বিশেষ করে যারা মূল নেতৃত্ব দিয়েছে, তারা হচ্ছে এই ছাত্র নেতৃত্ব। তারা নাকি তাদের বেশ নামডাক হয়েছে সমন্বয়ক। বাংলাদেশে তাদের খুব গুরুত্ব, লোকে খুব চেনে তাদের। এই সমন্বয়করা বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা এসছে এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছে, এবং ছাত্র সংগঠন এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তারা লিয়াজও রক্ষা করেছেন আন্দোলনের সময়। এই ছাত্র সংগঠন থেকে আসলেও তবে রাজনীতি বিচ্ছিন্ন কেউ নয়, নানা পথের ছাত্র সংগঠন এই আন্দোলনের সঙ্গে আছে আর কি। কারণ 8ই আগস্টের সরকার আসার পরে সরকারের যে কার্যক্রম দেখা যাচ্ছে এবং কিছু অনভিপ্রেত ঘটনা যেটা ঘটেছে, সেগুলি অন্যান্য ভিডিওর মধ্যে বারবার বলেছি এবং মিডিয়াতে বলা হয়েছে। কাজেই অভিপ্রেত এবং অনভিপ্রেত ঘটনাগুলি সবাই জানেন ঘটেছে, এবং একে কেন্দ্র করে পরিবর্তনের পরে এই ছাত্র সংগঠনগুলির মধ্যে এবং ছাত্র সমন্বয়কারীদের মধ্যেও কিন্তু ভিন্ন ভিন্ন মত দেখা যাচ্ছে। এই আন্দোলনের মধ্যে যারা স্টেক হোল্ডার, ছাত্রদের মধ্যে থাকা বা যারা পেরিফেরির মধ্যে ছিলেন আর কি, পেরিফেরিয়াল সার্কামস্টেন্সের মধ্যে যারা ছিলেন, তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন মিডিয়াতে তাদের কিন্তু ভিন্ন মত দেখা যাচ্ছে। কারণ ভিন্ন মত দেখা যাবেই। এটা মূলত ছিল হচ্ছে শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন, এবং বলা যেতে পারে ফ্যাসিবাদী পুরো নয়, কারণ এটা আধা ফ্যাসিবাদী বা কোয়ার্টার ফ্যাসিবাদী হতেই পারে। সেই ফ্যাসিবাদী থেকে উদ্ধার পাওয়ার জন্য এতে যেমন বামপন্থীরা আছে, এতে তেমন ধর্মভিত্তিক রাজনীতি করা যারা আছেন বা অরাজনৈতিক লিবারাল লোকেরা যারা আছেন, বা যেসব রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনে একটু নামমাত্র একটুখানি মানে ভোট বেশি পাওয়ার জন্য এবং জনসমর্থন বেশি পাওয়ার জন্য একটু রিলিজিয়াস পারফিউম দেওয়া আছে তার মধ্যে, তারাও আছেন আর কি। এবং পরে এবং সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছেন সরকারের, এদের তো মন্ত্রী বলছে না, উপদেষ্টা, এদের মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন মত পার্থক্য আছে। তবে একটা জিনিস হচ্ছে, এই ছেলেগুলি যে উঠিয়ে এসেছে, বেশ তারা কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে এবং নিশ্চয়ই এরা ইউনিভার্সিটি উইক, অবশ্যই তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং ভালো ছাত্ররা ইউনিভার্সিটিতে গেছেন। আর বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন নাম আছে, তবে এরা খুব ভালো বলিয়ে কইয়ে আর কি এরা। এবং কিন্তু এই বলিয়ে কইয়ে ভালো ঠিকই, কিন্তু এরা দেশটাকে কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেটাও ভবিষ্যৎ বলবে। শুধু সাংবাদিকের বা বৃদ্ধবাদীদের কথার প্রত্যুত্তরে কথা বলার দক্ষতা এদের অনেকেরই আছে, খুব ভালো চোস্ত আছে, দক্ষতা আছে। তবে একটা ক্ষেত্রে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে যারা এই সরকারকে সমর্থন করেন, তারা কিন্তু সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আন্দোলন করতে পারেন। তারা একটা শব্দ কিন্তু উচ্চারণ করতে পারেন বন্ধু সরকার হিসাবে। বন্ধু যদি বিপথে যায়, তাকে তারা কিন্তু সংশোধন করতে পারেন, তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারেন তারা। কিন্তু তারা এই মতভেদটা অন্যভাবে প্রকাশ করেছেন, কখনো কখনো হুমকির মধ্যে দিয়ে। যেমন এই সরকারের প্রতি তাদের সমর্থন আছে এই ছাত্র সমন্বয়কদের একাংশের, তেমনি তারা কিন্তু
আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে যে এরা সরকারপন্থী, কিন্তু আবার তাদের বিভিন্ন বিষয়ে যখন মনোযোগ মনে ধরেনি বিষয়গুলি, তারা কিন্তু হুমকির সুরে কিন্তু কথাবার্তা বলেছেন। এটা কিন্তু শৃঙ্খলার পক্ষে এবং অগ্রজ প্রতিম যারা উপদেষ্টা হয়েছেন তাদের প্রতি ভাষাটা ঠিক হয়েছে বলে মনে হয় না। এবং কিছু ছাত্র নেতৃত্বের এই সমন্বয়কদের মতপথও পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু সমন্বয়কদের মতপথ বোঝা যাচ্ছে। এই এবং এরা যে বিপ্লব করবে বলছে, দ্বিতীয় স্বাধীনতা করবে বলছে, তাহলে বিপ্লব করলে বিপ্লবী কর্মসূচি গ্রহণ করা দরকার। কিন্তু এরা বিপ্লব বললেও এরা বিপ্লবী কর্মসূচি গ্রহণ করতে পারবে না, এই ছাত্র নেতৃত্বই বলুন আর রাজনৈতিক নেতৃত্বই বলুন। কারণ উপদেষ্টা যারা আসছে এরা রাজনৈতিক নিরপেক্ষ কেউ নন, তবে বিভিন্ন মতপথ থেকে তারা এসছেন। মূলত তারা শেখ হাসিনার সময় নির্যাতিত বা অবহেলিত তারা এসছেন আর কি। সবত কারণে তাদের মধ্যেও কিছু কিছু মত পার্থক্য আছে, তবে মত পার্থক্য সত্ত্বেও কয়েক সরকার আজ 3.5 মাস টিকে আছে আর কি। তা এই ছাত্ররা সংস্কারপন্থী না অচলায়তনের পরিবর্তনপন্থী, এটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে কিছু কিছু ছাত্র আলোচনাতে কিন্তু সমাজ পরিবর্তনের অর্থাৎ মৌলিক পরিবর্তনের অর্থাৎ উৎপাদন সম্পর্কের পরিবর্তনের কথা কিন্তু বোঝা গেছে আর কি। কিন্তু তারা আজকে কিন্তু অবহেলিত, খুব একটা যুক্ত না এর সঙ্গে। এবং এই সরকারের কোনো বিপ্লবী কর্মসূচি বা উৎপাদন সম্পর্কের পরিবর্তনের কর্মসূচি গ্রহণ করা নয়। যেহেতু বিভিন্ন মত পথ থেকে মানুষ এসেছে, ছাত্ররা আন্দোলন শুরু করলেও ছাত্রদেরকে বিভিন্ন দিক থেকে যে সহযোগিতা করা হয়েছে, কারণ আগেই বলেছি যে হাসিনার আমলে যারা নির্যাতিত অবহেলিত তারা সকলেই আছেন এতে। এতে যেমন এর আগে যে একটু আগে যেটা বললাম যে বিভিন্ন মতপথের মানুষ যারা আছেন, কাজে বিভিন্ন মতপথের মানুষকে নিয়ে কিন্তু কোনো বিপ্লবী কর্মসূচি করা যাবে না, সংস্কারপন্থী। কিন্তু সংস্কার বলতে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে হাসিনার সরকারের আমলের, আচ্ছা মন্ত্রিসভাও নেই, পার্লামেন্টও নেই, এখন কেউ নেই, বন্ধ, সবাই পালিয়ে, অনেকেই পালিয়ে গেছে দেশ থেকে। কিন্তু সংস্কারের একটা কাজ হচ্ছে বিরুদ্ধ রাজনৈতিক দলের লোকদের কিছু কিছু হত্যা সংগঠিত হয়েছে, কিছু কিছু মারধর সংগঠিত হয়েছেন, এবং কিছু কিছু সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে। তারা এখন যারা ক্ষমতায় এসছে তাদের মতো রাজনীতি করে না, খোলাখুলি বলা ভালো, তারা নাকি আওয়ামী লীগের রাজনীতির সমর্থক, সেই কারণেই তাদের মারা হয়েছে। এবং সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা সাম্প্রদায়িক আক্রমণ নয়, এটা রাজনৈতিক আক্রমণ। কিন্তু একটা কথা, তারা সংস্কার করছেন, তাহলে কি তারা গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করছেন না? গণতান্ত্রিক ব্যবস্থার যদি সংস্কার হয় তাহলে বিরোধী রাজনৈতিক লোকদের বা বিরুদ্ধ ধর্মাবলম্বীদের আক্রমণ কেন হবে সেখানে? এবং দেখা গেছে যে যারা বিরুদ্ধ মতাবলম্বী তাদের কারখানা এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকেও অনেক ক্ষেত্রে ধ্বংস করা হয়েছে। কিন্তু এগুলি তো দেশের সম্পদ, এগুলি তো তাদের দেশ গঠনের কাজে লাগানো যেত। কাজে বোঝা যাচ্ছে, এবং আবার উচ্চারণ করি যে এতে এই যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সরকার পরিবর্তনের কাজে মূল কুশীলব যারা ছিলেন তারা হচ্ছেন আওয়ামী বিরোধী সমস্ত রাজনৈতিক দল। এতে যেমন কিছু বামপন্থীরা আছেন, কিছু আছে বাংলাদেশের একটি বড় দল আওয়ামী লীগের পরেই বিএনপি দল আছেন, এবং জামায়াতে ইসলাম আছেন, এবং আরো কিছু দল আছেন যারা ধর্মভিত্তিক, ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে কাজ করার চেষ্টা করেন।
কারণ তারা সহযোগিতা করেছেন বলেই কিন্তু বর্তমানে কিন্তু তারা সরকারের মধ্যে দু একজন থাকলেও তারা কিন্তু সমাজে কিন্তু নিজেদেরকে ছড়িয়ে দিয়েছেন, প্রায় তারা ক্ষমতা দখল করেছেন বা তাদের নিজেদের সরকার এসছে বলে এরকম একটা ভাব এসছে। এবং সমাজের বিভিন্ন অংশে এইসব রাজনৈতিক দলগুলি বিভিন্ন অংশে তাদের কিন্তু তাদের যে প্রতিপত্তি সেই প্রতিপত্তি কিন্তু বিস্তার করেছেন এবং সেই প্রতিপত্তি মানতে হচ্ছে। এবং সেই প্রতিপত্তি হিসাবে কিন্তু আমরা মিডিয়া যেটা দেখতে পাচ্ছি, তারা তাদের চাঁদা সংগ্রহ থেকে শুরু করে বিরোধীদের উপর নিপীড়ন থেকে শুরু করে সবকিছু তারা করতে পারছেন এবং তারা প্রশাসনকে পর্যন্ত তারা নির্দেশ দিচ্ছেন অনেক ক্ষেত্রেই। কাজেই বিপ্লব মনে হচ্ছে, বিপ্লব বলছেন তারা দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব, তাহলে প্রতিবাদীদের কিন্তু প্রগতিবাদীদের কিন্তু হাতছাড়া হয়েছে। তারা হাসিনার লিবারাল ডেমোক্রেটিক থেকে স্বৈরাচারী হয়ে যাওয়া যে সরকার বা ফ্যাসিবাদী বা আধা ফ্যাসিবাদী যে সরকার, তার পরিবর্তে যারা এসছে, তার জন্য মানুষ যে আন্দোলনটা করেছিল এবং আন্দোলনের যে মেজাজ ছিল সেটা কিন্তু সেকুলার এবং লিবারাল মেজাজ ছিল। কিন্তু আসার পরে কিন্তু সেই মেজাজ বর্তমানে যে সরকার আছে সেই মেজাজ হারিয়ে গেছে। কাজেই বলা যেতে পারে বিপ্লব মনে হচ্ছে প্রগতিবাদীদের হাতছাড়া হয়েছে। কিছু কিছু প্রগতিবাদী সরকারে আছেন, কিন্তু তাদেরকে ধর্মভিত্তিক যারা রাজনীতি করেন বা ধর্মকে রাজনীতির মূল বিষয়বস্তু করে দেশ পরিচালনা করতে পারেন বা ধর্মশাস্ত্র অনুসারে দেশ পরিচালনা করতে পারেন, তাদের এখন খানিকটা চুপ করে থাকতে হচ্ছে বা তাদের যে আধিপত্য সেটা তাদের মেনে নিতে হচ্ছে। কাজেই বলতে পারি আরব বসন্ত পশ্চিমের উস্কানিতেই হোক, কিন্তু আরব দেশগুলিতে সরকারেরা 20 বছর 30 বছর 42 বছর ধরে এক একজন ছিল এবং সেখানে দারিদ্র এবং সেখানে হচ্ছে স্বৈরাচার ছিল। এবং প্রথম টিউনিসিয়ায় বিপ্লবের মধ্যে দিয়ে যে আরব বসন্তের পরিবর্তনের জন্য শুরু হয়েছিল, কিন্তু এই আরব বসন্তে কিন্তু আরব দুনিয়ার দেশে দেশে কিন্তু বিশৃঙ্খলা নানা দিক বিকশিত করেছিল এবং সে ফল এখনো ভোগ করছে। সম্প্রতি সিরিয়া প্রায় অনেকটা তুরস্ক এবং ইসরায়েল দখল করলো। কিন্তু এই যে বাংলাদেশের এত বড় একটি ঘটনা ঘটলো, এর মধ্যে থেকে বললাম যে অভিপ্রেত ও অনভিপ্রেত যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি কিন্তু পার্শ্ববর্তী দেশকে, পাকিস্তানকে, এই মহাদেশে কিন্তু প্রভাবিত করেছে। সেখানে পাকিস্তানেও আন্দোলন করতে গিয়ে কিন্তু জয় বাংলা ধ্বনি দিয়েছে এবং পশ্চিম বাংলায় যখন সরকারের বিভিন্ন জনবিরোধী নীতিগুলি আছে, সেই জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে কিন্তু যখন আন্দোলন হয়েছে, সেখানে যেন ঢাকার রাজপথের ছাত্রদের মতোই তাদের আচার আচরণ করতে দেখা গেছে, তা থেকে প্রভাবিত হয়েছে। কিন্তু তেমনি 8ই আগস্টের সরকার আসার পরে যে দাঙ্গা এবং যে রাজনৈতিক আক্রমণ যে হলো এবং সংস্কারের নামে কর্মচারীদের যেভাবে ছাঁটাই করা হলো, এর কুপ্রভাবও কিন্তু পার্শ্ববর্তী দেশগুলিতে পড়তে পারে। কারণ সেই রকম ধরনের যারা রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষ আছেন বা দল যদি লুম্পেন ভরা থাকে, তাহলে সেই লুম্পেনরা কিন্তু এই প্রভাব থেকে কিন্তু উজ্জীবিত হবেন। কাজেই উদাহরণ হিসাবে এই কথা বললাম। তো কাজেই মনে করি বাংলাদেশের সেই সরকার তাদের দেশে সুস্থিতি আনুক, তারা তাদের রাজনৈতিক বিষয়গুলি নির্ধারণ করুক, কিন্তু এটা ঠিক কোনো দেশে কোনো ঘটনা ঘটলে তার যে প্রভাব এবং কুপ্রভাব পার্শ্ববর্তী দেশগুলিতে পড়ে এবং আলোচনা সকলেই করে। আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।